Hello students, I hope you are all well. So today I am here with my second welding class. তো আজকে শুরু করছি। তো দেখুন প্রথমে দেওয়া আছে গ্যাস ওয়েল্ডিং আছে। গ্যাস ওয়েল্ডিং বলতে কি বুঝো? দুটি গ্যাসের জ্বলন্ত মিশ্রণ হইতে সর্বাধিক তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয়, অর্থাৎ অবশ্যই কয়টা গ্যাস লাগবে? দুইটা বা একাধিকও হতে পারে, যেমন সাধারণত অক্সিজেন, অ্যাসিটিলিন বা হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। তো আমরা চিত্রের মাধ্যমে একটু দেখি আসলে কী দেওয়া আছে। তো দেখেন এখানে দুইটা সিলিন্ডার দেওয়া আছে, একটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার, একটা হচ্ছে আপনার অ্যাসিটিলিন সিলিন্ডার। অর্থাৎ দুইটি গ্যাসের সাহায্যে যে ওয়েল্ডিং করা সেটা হচ্ছে কি গ্যাস ওয়েল্ডিং। তো এখানে কী কী ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে দেখেন। এখানে দুটি প্রেশার ইন্ডিকেটর, অর্থাৎ কী চাপে এখানে ভিতরে গ্যাস আছে এটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আপনার যে ওয়েল্ডিং টর্চ, তারপর হচ্ছে আপনার গ্যাস হোস পাইপ, ঠিক আছে। তো আচ্ছা, এরপর আসি যে গ্যাস ওয়েল্ডিং কত প্রকার। সাধারণত গ্যাস ওয়েল্ডিং 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে এয়ার অ্যাসিটিলিন ওয়েল্ডিং, অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং, তারপর হচ্ছে অক্সি হাইড্রোজেন, অক্সি ন্যাচারাল গ্যাস। এই গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহৃত সরঞ্জামগুলির নাম লেখো, অর্থাৎ কী কী সরঞ্জাম ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আপনার প্রেশার রেগুলেটর, গ্যাস সিলিন্ডার, নজেল, হোস পাইপ, ওয়েল্ডিং টর্চ ইত্যাদি। অর্থাৎ মোটামুটি 5টা নাম দিলেই হয়ে যায়। এরপর আছে রেগুলেটরের কাজ কি। আচ্ছা, এই যে আপনার এই যে রেগুলেটরটা ব্যবহার করা হয়েছে সেটার কাজ কি? গ্যাস উৎস হইতে যে চাপ পাওয়া যায় তা কার্য উপযোগী চাপে পরিবর্তন করা, ঠিক আছে। আর হচ্ছে চাপটাকে নিয়ন্ত্রণ করা। এবার আসি গ্যাস ওয়েল্ডিংয়ের যে 3 ধরনের শিখা। এটা একটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে গ্যাস ওয়েল্ডিংয়ের যে শিখা ব্যবহার করে তাদের নাম লেখো। সাধারণত 3 ধরনের শিখা ব্যবহার করা হয়। একটা হচ্ছে কার্বোরাইজিং বা তারপর হচ্ছে নিরপেক্ষ শিখা, তারপর অক্সিডাইজিং শিখা। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আছে যে কোন শিখাটি অয়েল মেটারের উপর কোনো প্রভাব ফেলে না। সাধারণত কি নিউট্রাল শিখা অয়েল মেটারে কোনো প্রভাব ফেলে না। আচ্ছা, এরপর আসি যে কোন শিখাটি তাপমাত্রা সর্বাধিক। অর্থাৎ 3 শিখার মধ্যে অক্সিডাইজিং শিখার তাপমাত্রা সবচাইতে বেশি। আচ্ছা, এরপর আসি যে প্রথমে নিউট্রাল শিখা এবং এর তাপমাত্রা কত। আচ্ছা, যে অক্সিডাইজিং গ্যাস শিখায় অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের অনুপাত সমান থাকে, অর্থাৎ যতটুকু হচ্ছে আপনার অক্সিজেন যাবে ততটুকুই অ্যাসিটিলিন যাবে। তো এই ওই শিখাটা কী বলা হয়? নিউট্রাল, অর্থাৎ এর অনুপাতটা 1:1। এটা ভালো করে মনে রাখবেন যে আসলে নিরপেক্ষ অক্সিজেন এবং অ্যাসিডের অনুপাতটা কত, ঠিক আছে। তো এখানে সাধারণত সর্বোচ্চ তাপমাত্রা 5900 ডিগ্রি ফারেনহাইট জিএসএ করেন, সেটা হচ্ছে কত? 3252 ডিগ্রি সেন্টিগ্রেড। চাইলে যে কোনো একটা মনে রাখতে পারেন, সেন্টিগ্রেড বা ফারেনহাইট। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন যে নিউট্রাল শিখা। তো নিউট্রাল শিখার ফ্রেমটা যদি আপনার পরীক্ষায় আসে তো আপনি সুন্দর করে চিত্রটা এঁকে দিবেন। আচ্ছা, নিউট্রাল শিখা কথা ব্যবহার করা হয় সাধারণত কি ঢালাই লোহা, অ্যালুমিনিয়াম, তামা ওয়েল্ডিংয়ে ব্যবহার করা। তো এরপর আসি সেটা হচ্ছে কার্বোরাইজিং শিখা, অর্থাৎ যে অ্যাসিটিলিন শিখায় অক্সিজেনের চাইতে অ্যাসিটিলিন এর পরিমাণ বেশি ব্যবহার করা হয় তাকে কার্বোরাইজিং শিখা বলা হয়, বা এটাকে ডিডিসিম শিখাও বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের অনুপাতটা হচ্ছে 0.84:1, ঠিক আছে। এটা ভালো করে মনে রাখবেন। আর কার্বোরাইজিং শিখার সর্বোচ্চ তাপমাত্রা আছে 5700 ডিগ্রি ফারেনহাইট। এরপর হচ্ছে আপনার যে কার্বোরাইজিং যে ফ্লেমটা, ঠিক আছে। কারণ এটা সুন্দর করে যেভাবে দেওয়া আছে এভাবে আঁকবেন। ইনার হোয়াইট কোন, ইন্টারমিডিয়েট রেড কোন, আউটার ব্লু কোন, ঠিক আছে। এভাবে আঁকলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি যে কার্বোরাইজিং শিখা কী কী কাজে ব্যবহার করা হয়। ব্যবহার অ্যাসিটিলিন এর পরিমাণ তেমন বেশি না করিয়া এই শিখাকে স্টেনলেস স্টিল, মনেল মেটাল, নিকেল এবং কিছু অ্যালয় স্টিল এবং কিছু ডাল মেটাল লৌহজাত ধাতুকে ওয়েল্ডিং করতে ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আসি যে গ্যাস কাটিং কি। গ্যাস কাটিংয়ের সময় কোন কোন গ্যাস ব্যবহার করে শিখা তৈরি করতে হয়, কোন, ঠিক আছে। গ্যাস কাটিং অর্থাৎ গ্যাসের শিখার সাহায্যে মেটালকে কেটে ফেলাকে গ্যাস কাটিং বলে। আমরা হয়তো বাজারে দেখেছি যে গ্যাসের সাহায্যে কোন মেটালকে সহজেই কেটে ফেলা হচ্ছে, এটা হচ্ছে কি গ্যাস কাটিং। এই সময় পিওর অক্সিজেনের সাথে অ্যাসিটিলিন অথবা হাইড্রোজেন অথবা ন্যাচারাল গ্যাস ব্যবহার করে শিখা তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর আসি যে অক্সিডাইজিং শিখা কি, ঠিক আছে। এতে বুঝতে পারছেন অক্সিডাইজিং শিখা অর্থাৎ অক্সিজেন পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ যে অ্যাসিটিলিন শিখায় অ্যাসিটিলিনের চাইতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে তাকে কী বলে? অক্সিডাইজিং শিখা বলে। অর্থাৎ এখানে দেখেন অক্সিজেন এবং অ্যাসিডের অনুপাত 1.2:1, অর্থাৎ অক্সিজেনের পরিমাণটা কি সব থেকে বেশি।
আচ্ছা দেখেন এই চিত্রে অক্সিজেনের হচ্ছে আপনার যে অক্সিডাইজিং এর যে ফ্লেমটা, ঠিক আছে, এটা সুন্দর করে রাখবেন। হচ্ছে ইনার হোয়াইট, এখানে তাপমাত্রা হচ্ছে 3300 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে হচ্ছে আউটার গ্লুকন। আচ্ছা এরপর আসি হচ্ছে আপনার যে এর অনুপাতগুলো দেওয়া আছে যে কোনটা কত অনুপাতে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন সবচেয়ে একটা ভালো একটা প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট, একটি ভালো শিকার কী কী গুণাবলী থাকা উচিত, অর্থাৎ একটি শিকার যদি ভালো হতে চায় কি আর কী কী গুণাবলী দরকার। প্রথম গুণাবলী হচ্ছে শিখার উচ্চ তাপমাত্রা থাকতে হবে যা উহাকে মেটালকে গলাতে পারে, অর্থাৎ এমন একটা তাপমাত্রা প্রয়োজন যেটা কি মেটালকে গলাই দিতে পারে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে তাপ অপচয় পূরণ করে প্রয়োজনীয় তাপের সরবরাহ নিশ্চিত করবে। এরপর হচ্ছে আপনার শিখা মেটালকে পুড়িয়ে ফেলবে না, অর্থাৎ মেটালকে অক্সিডাইজ করবে না। এখন হচ্ছে আপনি ব্যবহার করতেছেন ওয়েল্ডিং কাজে, এখন এমন শিখা করলেন যে উৎপন্ন করলেন যে কি মেটালকে একেবারে পুড়িয়ে ফেললো, তাহলে তো সবাই বৃথা। আচ্ছা শিখা কোনো ময়লা বা অন্য কোনো ধাতু সংযোগ ঘটাবে না, শিখা মেটালের উপর কার্বন সংযোগ ঘটাবে না। আচ্ছা এরপর আসি যে হচ্ছে আপনার ব্যাকফায়ার। ব্যাকফায়ারটা আসলে কি, গ্যাস ওয়েল্ডিংয়ের সময় টর্চ টিপে উচ্চ শব্দে স্বাভাবিকভাবে শিখার পুনর্জ্বলনকে ব্যাকফায়ার বলে, অর্থাৎ যে এখানে দেখেন চিত্রটা ভালো করে দেখা যাচ্ছে হয়তো বা, ঠিক আছে। কি এখানে হচ্ছে আপনার যে ওয়েল্ডিং টর্চ এখানে ভিতর পুনর্জ্বলনকেই গ্যাস ব্যাকফায়ার বলে। আচ্ছা মূলত কারণটা কি, কী কারণে হচ্ছে ব্যাকফায়ারটা হয়। 1 নম্বর হচ্ছে টর্চের টিপকে কাজের সংস্পর্শে আনিলে, তারপর টিপের ভিতর কোনো কণা প্রবেশ করিয়া গ্যাস প্রবাহের পথে বাধা সৃষ্টি করিলে, টিপ অতিরিক্ত গরম হইলে, দেখেন যদি আবার টিপের সাইজ তুলনায় বেশি অক্সিজেন ব্যবহার করলে এসব কারণগুলো ঘটে। আচ্ছা ব্যাকফায়ার প্রতিরোধে কী কী করণীয় সেটা হচ্ছে দেখেন যে টর্চের টিপ কখনোই কার্যবস্তুর সঙ্গে স্পর্শ করা যাইবে না, টিপ সঠিকভাবে টর্চের সহিত আটকাতে হইবে, টিপ যাহাতে অতিরিক্ত গরম না হয় সেদিকে নজর রাখতে হবে, অর্থাৎ টিপ যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে ব্যাকফায়ার হতে পারে। এরপর আসি হচ্ছে ফ্ল্যাশব্যাক। ফ্ল্যাশব্যাকটা আসলে কি, গ্যাস ওয়েল্ডিংয়ের সময় টর্চ অথবা হর্স পাইপের ভিতর শিখার অন্তর্মুখী প্রজ্বলনকে ফ্ল্যাশব্যাক বলে, ঠিক আছে। আচ্ছা ফ্ল্যাশ কী কী কারণে হচ্ছে আপনার ফ্ল্যাশব্যাক হয়, টিপ মেটালকে স্পর্শ করলে, টিপের মাথায় কোনো কিছু যদি আটকে যায়, তাহলে নিয়ম বহির্ভূত পদ্ধতিতে টর্চ জ্বালাইলে, অর্থাৎ টর্চ জ্বালানোর কিছু নিয়ম আছে, এখন আপনি যদি নিয়ম ছাড়াই আছে টর্চ জ্বালা শুরু করে দেন তাহলে তো অবশ্যই ফ্ল্যাশব্যাক ঘটবে। অর্থাৎ অসম অক্সিজেন এবং এসিটিলিন চাপ প্রয়োগ, অর্থাৎ দুইটা কি মোটামুটি সমানভাবে চাপ দিতে হবে, আপনি অসম হলেই ফ্ল্যাশব্যাক ঘটতে পারে। আচ্ছা এখন দেখেন যে আমি যেগুলো বললাম ওগুলো হচ্ছে আপনার কি প্রতিরোধ করণীয়। দেখেন এখানে একটা ফ্ল্যাশব্যাক চিত্র দেখানো হয়েছে। আচ্ছা এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্রেজিং বলতে কী বোঝে, ঠিক আছে। 2 বা ততোধিক ধাতুকে জোড়া দেওয়ার সময় উহাদের না গলিয়ে জোড়া স্থানে অলৌহজাত ফিলার ধাতু গলিয়ে যে জোড়া দেওয়ার পদ্ধতি হচ্ছে ব্রেজিং। সাধারণত কত 840 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বেশি হয়ে থাকে। এর তাপমাত্রাটা এটা মনে রাখবেন যে ব্রেজিংয়ের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে কত 840 ডিগ্রি ফারেনহাইট বেশি হয়ে থাকে। আচ্ছা ব্রেজিং পদ্ধতিতে ফ্লাক্স অবশ্যই ব্যবহার করা হয়। আচ্ছা কী কী ফিলামেন্টার হিসেবে সাধারণত কপার 60% এবং জিঙ্ক কত 40% ব্যবহার করা হয়। আচ্ছা এরপর আসি যে ব্রেজিং এবং ব্রেস ওয়েল্ডিংয়ের মধ্যে পার্থক্য, এই পার্থক্যটা আপনি চাইলে দেখে নিতে পারেন, অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা এরপর আসি হচ্ছে সোল্ডারিং। 2 বা ততোধিক ধাতু খণ্ডকে জোড়া দেওয়ার সময় উহাদের না গুলাইয়া জোড়া স্থানে 840 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার চেয়ে কম, অর্থাৎ দেখেন ব্রেজিং ছিল 840 ডিগ্রি ফারেনহাইট চেয়ে বেশি, এটা আছে কম, এটা মনে রাখবেন তাহলে আপনার সহজে মনে থাকবে। তাহলে কি বলে, তাকেই সোল্ডারিং বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কী করা হচ্ছে, সোল্ডারিং করা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এরপর আসি যে সোল্ডারিং কাজে ফিলার মেটাল হিসেবে সাধারণত ফিলার মেটাল 8400 ফারেনহাইট তাপমাত্রার চেয়ে কম গলনাঙ্কের যে সংকট ধাতু ব্যবহার করা হয় তা কী করে সোল্ডার বলা হয়। সাধারণত লিড এবং টিন ব্যবহার করা হয়। আচ্ছা সাধারণত কী কী সোল্ডার ব্যবহার করা হয় সোল্ডারিং, যেমন হচ্ছে সফট সোল্ডারে 40% লেড, 60% কপার। আচ্ছা সাধারণত ইলেকট্রিক সোল্ডারটা বেশি ব্যবহার করা হয়, দেখেন কত পার্সেন্ট 60% লেড এবং 40% টিন ব্যবহার করা হয়। এরপর আসি যে সোল্ডারিং প্রক্রিয়ায় ফ্লাক্স হিসেবে কী কী ব্যবহার করা হয়। সোল্ডারিং প্রক্রিয়ায় সাধারণত 3 ধরনের ফ্লাক্স ব্যবহার করা হয়, সাধারণত কি প্লাম্বিং, জোয়ান এবং ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে তার জোড়ার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা দেখেন সোল্ডারিং এবং ব্রেজিংয়ের মধ্যে কয়েকটা পার্থক্য দেওয়া আছে, আসলে একটা ইংলিশে দেওয়া আছে, আপনি বাংলা লিখবেন সুন্দর করে। অর্থাৎ যে দেখালাম যে
ওয়েল্ডিং, বেজিং এবং সোল্ডারিং। আচ্ছা, যেমন হচ্ছে মাস মেটাল ফিউজড, এটা হচ্ছে বেস মেটাল ডাজেন্ট ফিউজড, বেস মেটাল ডাজেন্ট ফিউজড, ঠিক আছে, এগুলা দেখে নেবেন আপনি। এরপর হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের মূল তত্ত্ব কী। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আচ্ছা, কোনো বস্তুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় ওই বস্তু বিদ্যুৎ প্রবাহের পথে যে বাধা সৃষ্টি করিয়ে যে তাপের সৃষ্টি হয়, অর্থাৎ আমরা জানি যে বিদ্যুৎ প্রবাহের সময় যে বাধা সৃষ্টি হয় তাকে কী বলা হয়, সাধারণত রেজিস্ট্যান্স বলা হয়। অর্থাৎ তার কারণে কী হয়, তাপ উৎপন্ন হয়, এই তাপের মাধ্যমে যে ওয়েল্ডিং করা হয় সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স ওয়েল্ডিং। আচ্ছা, রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কত প্রকার, এটা মোর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সাধারণত কি 6 ভাগে ভাগ করা যায়: স্পট ওয়েল্ডিং, ফ্লাশ ওয়েল্ডিং, সিম ওয়েল্ডিং, আফসেট ওয়েল্ডিং, প্রজেকশন ওয়েল্ডিং, পারকাশন ওয়েল্ডিং, ঠিক আছে। আচ্ছা, দেখেন এখানে সুন্দর একটা চিত্র দেওয়া আছে যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং কীভাবে করা হয়। ওখানে দেখেন দুইটা, এখানে দিকে ফোর্স দেওয়া হচ্ছে, এদিকে ফোর্স দেওয়া হচ্ছে, অর্থাৎ চাপের সাহায্যে কিন্তু দেওয়া হয়। আর এই দুটো কি ইলেকট্রোড, আর মাঝখানে হচ্ছে কার্যবস্তু, অর্থাৎ যখন ফোর্স প্রয়োগ করেই এই ওয়েল্ডিংটা করা হয়। যাই হোক, এরপর আসি স্পট ওয়েল্ডিং, ঠিক আছে। আচ্ছা, স্পট ওয়েল্ডিংয়ে বিদ্যুৎ প্রবাহের অভ্যন্তরীণ প্রতিরোধের দ্বারা প্রয়োজনীয় তাপ উৎপন্ন করে মাধ্যমে জোড়া দেওয়া হয়। দেখেন এখানে চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখা যাচ্ছে যে এখানে একটা ইলেকট্রোড, নিচে একটা ইলেকট্রোড, এখানে অর্থাৎ চাপ প্রয়োগ করে বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এখানে হাই রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এটা কি স্পট, সাধারণত গাড়ির যে পার্টসগুলো জোড়া দেওয়া হয় বা কি স্পট ওয়েল্ডিংয়ের মাধ্যমেই করা হয়। আচ্ছা, এরপর আসে হচ্ছে সিম ওয়েল্ডিং। কি সিম ওয়েল্ডিং হচ্ছে রেজিস্ট্যান্স ওয়েল্ডিং প্রক্রিয়া যেখানে দুইটি বৃত্তাকার ইলেকট্রোড ঘোরানো হচ্ছে। দেখেন নিচে একটা ইলেকট্রোড, উপরে একটা ইলেকট্রোড, অর্থাৎ ঘূর্ণনের মাধ্যমে এই যে জোড়াকার সম্পন্ন হয় সেটা হচ্ছে কি সিম ওয়েল্ডিং। আচ্ছা, এরপর আসি যে রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সুবিধা এবং সুবিধা। আচ্ছা, প্রথমে আসছি হচ্ছে সুবিধা। রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের সাহায্যে কি উৎপাদনের হার বেশি, ভিন্ন জাতীয় ধাতু ওয়েল্ডিং করা যায়, ফিলামেন্টালের প্রয়োজন হয় না, সাধারণত বিকৃতিমুক্ত জোড়া তৈরি হয়, দক্ষ লগের প্রয়োজন হয় না। অর্থাৎ এগুলো এই কটা লিখে দিলেই মোটামুটি হয়ে যায়। আচ্ছা, আবার রেজিস্ট্যান্স ওয়েল্ডিংয়ের অসুবিধাও কিছু আছে। সেই অসুবিধাগুলো হচ্ছে কি যন্ত্রপাতি প্রারম্ভিক খরচ বেশি, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য দক্ষ কর্মী প্রয়োজন, ঠিক আছে, বেশি পুরুত্বের জব ওয়েল্ডিং করা সম্ভব নয়, এটা হচ্ছে অসুবিধা। এরপর আছে ফ্রিকশন বা ঘর্ষণ ওয়েল্ডিং। আচ্ছা, ফ্রিকশন ওয়েল্ডিং বলতে কী বোঝায়, দেখেন এই পদ্ধতিতে দুইটি ধাতুকে খণ্ডকে জোড়া দেওয়া হবে, তা উহাদের একটি স্থির রেখে, অর্থাৎ একটা স্থির থাকবে আর বাকিটা কি প্রথম খণ্ডের সারফেসের উপর সহকারে ঘুরবে, যে ওয়েল্ডিং করা হয় সেটা কি ঘর্ষণ ওয়েল্ডিং। দেখেন চিত্রের মাধ্যমে সহজেই আশা করি বুঝতে পারবেন। দেখেন, আচ্ছা, একটা আপনার স্থির রয়েছে আর এটা হচ্ছে কি ঘূর্ণন, অর্থাৎ এখানে প্রচণ্ড বড় তাপ উৎপন্ন হয়ে গলিয়ে যে জোড়া সম্পন্ন হবে এটাই হচ্ছে কি ঘর্ষণ ওয়েল্ডিং। আচ্ছা, ঘর্ষণ ওয়েল্ডিং মূল তত্ত্বটা কি, যেটা বললাম যে একটাকে স্থির রেখা অপরটিকে ক্রমাগত ঘর্ষণের ফলে গলন তাপমাত্রা বোঝায় এবং সেই তাপকে কাজে লাগিয়ে জোড়া দেওয়া হয়, এটা হচ্ছে কি ঘর্ষণ ওয়েল্ডিং। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং। থার্মিট ওয়েল্ডিং আসলে কি, অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইডের অতি সূক্ষ্ম গুঁড়ার মিশ্রণটা কি থার্মিট ওয়েল্ডিং। আচ্ছা, এটা অনুপাতটা মনে রাখবেন 3:1, অর্থাৎ অ্যালুমিনিয়াম, অর্থাৎ অনুপাতটাই হচ্ছে এটা। যাই হোক, আচ্ছা, এখন কথা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কত, 3000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এটা কী কাজে ব্যবহার করে দেখতে পাচ্ছেন যে এখানে রেল লাইনের কি ফাটল ধরে গেছে, সেই ফাটলটা কি মেরামত করার জন্য থার্মিট ওয়েল্ডিং ব্যবহার করা হয়। আচ্ছা, থার্মিট ওয়েল্ডিং কত প্রকার, সাধারণত থার্মিট ওয়েল্ডিং ফিউশন ওয়েল্ডিং এ যে পদ্ধতিতে দুইটি ধাতু জোড়া দিবার প্রান্তে উত্তপ্ত থার্মিট বলতে কি ওই যে লৌহ অক্সাইড এবং অ্যালুমিনিয়াম ঢালাই করিয়া জোড়া দেওয়া হয় তাকেই থার্মিট ওয়েল্ডিং বলে। থার্মিট ওয়েল্ডিং সাধারণত কত প্রকার, দুই প্রকার। একটা হচ্ছে প্রেসার থার্মিট ওয়েল্ডিং বা যেটাকে প্লাস্টিকও বলা হয়, আর একটা হচ্ছে ফিউশন বা নন প্রেসার থার্মিট ওয়েল্ডিং, ঠিক আছে। আচ্ছা, কী কাজে ব্যবহার করা হয়, দুইটি রেল লাইন একত্রে জোড়া দিতে, একটু আগে যে চিত্রটা দেখলাম যে দুইটি রেল লাইন জোড়া দেওয়ার জন্য থার্মিট ওয়েল্ডিং ব্যবহার করা হচ্ছে। বাট ওয়েল্ডিং এ পাইপের প্রান্ত জোড়া দিতে, ক্রাঙ্কশ্যাফট অর্থাৎ বৃহদাকার গিয়ারের ভাঙা দাঁত এটাকে ওয়েল্ডিং করতে ব্যবহার করা হয়। থার্মিট ওয়েল্ডিংয়ে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে, আচ্ছা একটু দেখে নিই। ইহার সাহায্যে সম্পূর্ণ ভাঙ্গা অংশ ঠিক জোড়া যায়। দেখেন একটা অংশ যদি সম্পূর্ণ ভেঙে যায় সেটা কি থার্মিট ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া দেওয়া হয়। বেশি পুরু এবং জটিল সেকশনের ওয়েল্ডিং করা যায়। থার্মিট ওয়েল্ডিং এর অসুবিধা, কী কী ধরনের অসুবিধা রয়েছে, সেটা হচ্ছে বিশেষ ধরনের যন্ত্রপাতি দরকার হয় বলিয়া ইহার ব্যবহার সীমাবদ্ধ। আচ্ছা, একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে ওয়েল্ডিংয়ে কী কী ধরনের ত্রুটি থাকতে পারে। একটি ওয়েল্ডিং করার সময় যেসব ধরনের ত্রুটি হয় সেসব হচ্ছে যেমন হচ্ছে ফাটল, আন্ডারকাট,
ওভারল্যাপ, পোরোসিটি, স্প্ল্যাটার, ধাতুমল অন্তর্ভুক্ত, অসম্পূর্ণ পেনিট্রেশন, অসম্পূর্ণ ফিউশন। মোটামুটি এই ত্রুটিগুলো হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি 5 থেকে 7টা ত্রুটি লিখলেই হয়ে যায়। আচ্ছা দেখি কি ত্রুটিগুলো কেমন। যেমন হচ্ছে আপনার ক্র্যাক্স হচ্ছে দেখেন এখানে একটু ফুলে রয়েছে। আবার পোরোসিটি বিভিন্ন প্রকার মনে করেন হালকা হালকা কি ছিদ্র তৈরি হয়। আর হচ্ছে যেটা আপনার অসম্পূর্ণ পেনিট্রেশন যেটা, সেটা হচ্ছে দেখেন ভিতরে ফাঁপা রয়েছে। আর এরপর হচ্ছে স্যান্ড ইনক্লুশন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন। এরপর আছে আন্ডারকাট মানে হচ্ছে দেখেন এখানে অসম্পূর্ণ ওয়েল্ডিং হয়েছে। ধন্যবাদ ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।